তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সংযোজন বিক্রিয়া। তো বন্ধুরা, এর আগে আমরা কার্বন এবং কার্বনের যৌগসমূহ আমরা অনেক এর আগে পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা এখান থেকে শেষ করে দেবো এই চ্যাপ্টারটি। তো আগের ভিডিওটা দেখে নেবে, হ্যাঁ, তারপরে এটা দেখবে, তাহলে সুবিধা হবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, আমরা কিন্তু ভিডিওটা শুরু করছি। এবং তোমরা সকলে জানো এনসিইআরটির বই কতখানি ইম্পর্ট্যান্ট, সেটা ভেবে অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলেই হবে। দেখো সংযোজন বিক্রিয়াটা কি, এডিশন রিডাকশান, তো এটা কি? তো দেখো এখানে তোমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, নিকেল অনুঘটক। তার আগে তোমাদেরকে বলি, এই যে এখানে তোমরা দ্বিবন্ধ দেখতে পাচ্ছ, তাহলে এদের সক্রিয়তা কেমন হবে? বেশি হবে না কম হবে? সেটা কমেন্ট করে জানাও, কারণ এর আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি। তো দেখো, প্রাণীজ চর্বিতে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, আমরা এটা সকলেই জানি। যদি না জানো তাহলে জেনে নাও যে প্রাণীজ চর্বিতে কী থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, যাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমন্বিত তেলগুলোকেই রান্নার জন্য বেছে নেওয়া হয়। তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমন্বিত তেলগুলোকেই রান্নার জন্য আমরা বেছে নেওয়া উচিত। তো সেরকম কিছু নয়, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া সেটা সকলে তোমরা জানো। এর আগে আমরা যখন করেছিলাম এর আগের ক্লাস, তখন সকলে এটা জেনেছো। আমরা বারবার এটা আর বলছি না, টাইম নষ্ট করে লাভ নেই। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে ইথানল ধর্মাবলী। তো আমরা ইথানল এটা কী জিনিস সেটা আমরা ডিটেলসে জানবো। দেখো, ঘরের উষ্ণতা ইথানল একটি তরল পদার্থ। এই ইথানলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেরকম দেখানো হয়েছে, তোমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছো। ইথানলকে সাধারণভাবে অ্যালকোহল বলা হয়, তাহলে ইথানলকে আমরা সাধারণভাবে অ্যালকোহল বলে থাকি। এবং এটি হলো সমস্ত ধরনের অ্যালকোহলের তরল পানীয় সক্রিয় উপাদান। তাছাড়া এটি একটি উত্তম দ্রাবক হওয়ার টিনজার, আয়োডিন, কফ সিরাপ এবং অন্যান্য বেশ কিছু টক জাতীয় ওষুধ প্রস্তুতিতে কিন্তু ব্যবহার হয়। ইথানল ব্যবহার তোমাদের প্রশ্ন আসতে পারে এক্সামে, যে ইথানল ব্যবহার কোথায় কোথায় করবো। তো দেখো, আয়োডিন তৈরি করতে কফ সিরাপ, যখন শরীর কাশি হইতো তখন আপনারা বলেন যে একটা সিরাপ নাও, সেখানে কিন্তু ইথানল ব্যবহার করা হয়ে থাকে। এবং বিভিন্ন টক জাতীয় ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। ইথানল যে কোনো অনুপাতে জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। ইথানল লঘু দ্রবণ সামান্য পরিমাণে পান করো নেশাগ্রস্ত হওয়া যায়। তাহলে ইথানল তোমরা যদি পান করো, তাহলে তোমরা অবশ্যই নেশাগ্রস্ত হতে পারবে। তোমাদের যদি নেশা করা থাকে তাহলে ইথানল পান করবে। তো নেশা করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তোমাদের বইয়ে দেওয়া আছে, ভালো করে দেখো। নেশাদ্রব্য হিসাবে ইথানল ব্যবহারে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সামাজিক স্তরে নেশা সামগ্রী হিসাবে এর ব্যবহার ব্যাপক রয়েছে। যদিও বিশুদ্ধ ইথানল খুব সামান্য পরিমাণের পান করলে জীবনহানি হওয়ার যে সম্ভাবনা থাকে, এছাড়া দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করলে স্বাস্থ্যজনিত নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ধূমপান বা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবার দেখো, জীবদেহে অ্যালকোহল কীভাবে প্রবাহিত করে। তো দেখো, জীবদেহের যকৃতে মিথানল জারিত হয়ে মিথানলে পরিণত, এইভাবে কিন্তু করে থাকে। এবার দেখো, শিল্পক্ষেত্রে ইথানল একটি গুরুত্বপূর্ণ দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। শিল্পক্ষেত্রের প্রয়োজনে এই ইথানল তৈরি করা হয়। তার অনভিপ্রেত প্রয়োগ বন্ধ করার জন্য এর সাথে মিথানলের মতো বিষাক্ত পদার্থ যোগ করে একে পানের অযোগ্য করে তোলা হয়। এমনকি অ্যালকোহলের বর্ণ নীল করার জন্য এর সাথে রং পর্যন্ত মেশানো হয়, যাতে নীল বর্ণ দেখে একে সহজে শনাক্ত করা যায়। একে বিকৃত অ্যালকোহল বলা হয়ে থাকে। তোমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিকৃত অ্যালকোহল কাকে বলবো, তখন আপনাদের সঠিক উত্তর হবে ইথানলকে বলবো। এবার দেখো, জ্বালানি রূপে অ্যালকোহল। তো কিছু কিছু রাষ্ট্র আছে আজকাল পেট্রোলের সাথে অ্যালকোহল মিশ্রিত করে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারছে, কারণ এর ফলে জ্বালানিটা অপেক্ষাকৃত কম পরিমাণে দূষণ ঘটায় এবং পর্যাপ্ত বায়ুতে অর্থাৎ অক্সিজেনের দহনের ফলে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করছে। তাই এই অনেক দেশে কী করছে, পেট্রোলের সাথে অ্যালকোহল মিশ্রিত করে জ্বালানি ব্যবহার করছে। এবার দেখো, আমরা ইথানল তো পড়লাম, এবার আমরা পড়বো ইথানিক অ্যাসিডের ধর্মাবলী। তো ইথানিক অ্যাসিডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবার তোমরা সকলে বুঝে গেছো যে অ্যাসিটিক অ্যাসিডটা কী জিনিস। তো এই অ্যাসিড
বা এই ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এটার অন্তর্ভুক্ত কথার মানে কিসের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিডের মধ্যে। অ্যাসিটিক অ্যাসিডে 5 থেকে 8% জলীয় দ্রবণে ভিনিগার বলা হয়। তাহলে ভিনিগার কাকে বলবে? অ্যাসিটিক অ্যাসিড 5 থেকে যখন 8% জলীয় দ্রবণ নেবে সেটাকে আমরা ভিনিগার বলে দেবো। এবং আচার শিল্পে সংরক্ষণ পদার্থ হিসেবে ব্যাপক ব্যবহার রয়েছে এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড বা ভিনিগার বলো। ভিনিগার কখন হবে? যখন 5 থেকে 8% জলীয় দ্রবণ নেব এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডে, তখনই আমরা তাকে ভিনিগার বলবো। বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডের গলনাঙ্ক কত হয়? 290 কেলভিন হয়ে থাকে এবং তাই শীতকালে ঠান্ডা অবস্থায় এটি প্রায় জমে যায়। তাহলে তোমরা দেখবে ইথানোয়িক অ্যাসিড গলনাঙ্ক এত, তো তাহলে এটা কিন্তু ঠান্ডাকালে জমে যায়। এই কারণেই এর নাম দেওয়া হচ্ছে গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। জমে যাওয়ার জন্য একে নাম দিয়েছি। দেখো দুটো এখানে জিনিস আমরা ভালো করে মনে রাখতে হবে। বিকৃত অ্যালকোহল কাকে বলছে? ইথানল। এবং গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আমরা কাকে বলছি? সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডকে। তোমাদের অপশান যদি ইথানোয়িক অ্যাসিড থাকে তাহলে সেটাতে ক্লিক করবে, সেটা সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো এরপরে আমরা ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়াগুলো আমরা দেখছি। দেখো এখানে দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড ইথানলের সাথে বিক্রিয়া করছে। তারপরে কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এস্টার তৈরি করা হচ্ছে। তো এই হচ্ছে, অর্থাৎ এস্টারগুলো সাধারণত, এবার এস্টারগুলো কেমন হয়? তো এস্টারগুলো সাধারণত মিষ্টি সুগন্ধ পদার্থ হয়, সুগন্ধি প্রস্তুতি এবং সুগন্ধিকারক বস্তু হিসেবে এগুলি ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর সেরকম আমরা কিছু পাচ্ছি না। তোমরা বিক্রিয়াগুলো দেখবে খারের সাথে বিক্রিয়া করছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো সাবান, ডিটারজেন্ট। চলো এবার আমরা সাবান ডিটারজেন্ট নিয়ে জানবো। তো দেখো সাবান কীভাবে পরিষ্কার হিসেবে কাজ করে এটি এই কাজটিতে তা দেখানো হয়েছে। ময়লাগুলো বেশিরভাগ তৈলাক্ত প্রকৃতির এবং তোমরা জানো যে জলের মধ্যে তৈল দ্রবীভূত হয় না। তো সাবানের অণুগুলো হলো দীর্ঘ শৃঙ্খলযুক্ত কার্বলিক অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ। তাহলে সাবানগুলোর কী হচ্ছে? সাধারণত কার্বলিক অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ দিয়ে তৈরি। সাবানের আয়নটি প্রান্তীয় জলের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু কার্বন শৃঙ্খলটি তেলের প্রতি আকৃষ্ট হয়। তাহলে এই কার্বন শৃঙ্খলটি কিন্তু দেখো আমরা একটু আগে জানছি যে কার্বন মানে যে কোনো সাথে কিন্তু সে মিশতে পারে, ভালো মানুষ বলতে পারো, সবার সাথে মিশতে পারে। তাই কার্বন শৃঙ্খলটা তেলের প্রতি আকৃষ্ট হয়, হ্যাঁ, এবং জলের প্রতি আকৃষ্ট হয়ে সাবানের আয়নীয় প্রান্তটা। তা এর ফলে কী হচ্ছে? সাবানের অণুগুলো যে গঠনপ্রাপ্ত হয় তাকে আমরা মিশেল বলবো। তাহলে এর ফলে সাবানের অণুগুলো যে গঠনপ্রাপ্ত হয় তাকে আমরা মিশেল বলা হয়। তো মিশেল জিনিসটা বুঝতে পারছো? মিশেলের গঠনটি সাবানের অণুর একটি প্রান্ত তেলের ফোঁটার দিকে বিন্যস্ত থাকে। এর ফলে জলের মধ্যে একটি ইমালসল তৈরি হয়। সাবানের মিশেলগুলো এইভাবে ময়লাগুলোকে জলের মধ্যে টেনে আনে এবং আমরা কাপড় কাচার ময়লা পরিষ্কার করতে বাধ্য হই। তোমরা যদি ছবি দেখো তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। এই দেখো ছবিটা কীভাবে করছে, দেখো মিশেল সমূহ। সাবান হলে এমন একটি অণু যার প্রান্তটি ধর্ম ভিন্ন ভিন্ন হয়। এক প্রান্তটি জলের দিকে আকৃষ্ট হবে এবং সেটিকে আমরা জলাকর্ষী বলে। এই জলের দিকে আকৃষ্ট আয়নীয় যৌগটা হচ্ছে এবং যেটা এবং যে প্রান্তটি হাইড্রোকার্বন অংশের প্রতি আকৃষ্ট হয় সেটাকে আমরা জলাবিকর্ষী বলছি। তার এই জিনিসগুলো দেখো, জলাকর্ষী কোন প্রান্ত কোনটা? যেটা জলের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং যে হাইড্রোকার্বনের প্রতি অংশের প্রতি আকৃষ্ট হয় সেটাকে আমরা জলবিকর্ষী বলছি। অর্থাৎ জলের দিকে আকর্ষণ হচ্ছে না তাকে আমরা জলবিকর্ষী বলছি। সিম্পল, সোজা। সাবানের অণুগুলো যখন জলের পৃষ্ঠতলে অবস্থান করে তখন সাবানের অণুগুলো জলবিকর্ষী লেজটি জলের মধ্যে দ্রবীভূত থাকে না এবং সাবানের অণুগুলো তখন জলের পৃষ্ঠতলের সাথে একই রেখায় চলে আসে। এদের আয়নীয় প্রান্তটি তখন জলের মধ্যে প্রবিষ্ট হয় এবং হাইড্রোকার্বনের লেজটি তখন জলের বাইরের দিকে প্রসারিত হয়। তোমরা দেখতে পাচ্ছ ছবি, এগুলো পড়ে নেবে। আর সেরকম আমরা কিছু এখানে দেখতে পাচ্ছি। এবার দেখো মিশেলগুলি জলীয় দ্রবণ কলয়েড রূপে অবস্থান করে থাকে। আলোর বিচ্ছুরণ করার জন্য সাবানের মিশেলগুলো আকার যথেষ্ট পরিমাণ বড় হয়। এই জন্য সাবানের দ্রবণ দেখতে কী হয়? কেমন হয় বলো তো? ঘোলাটে হয়। এবারে দেখো সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ সম এবং
ক্লোরাইড এবং ব্রোমাইডের ইত্যাদি আয়নযুক্ত অ্যামোনিয়ার লবণ সমূহ সাধারণভাবে ডিটারজেন্ট নামে পরিচিত। তাহলে ডিটারজেন্ট কাদের সাথে মিশ্রণ হচ্ছে? সালফোনেট অ্যাসিড, সোডিয়াম লবণ, ক্লোরাইড এবং ব্রোমাইড ইত্যাদি আধানযুক্ত অ্যামোনিয়াম লবণ সমূহ সাধারণভাবে তাদেরকে ডিটারজেন্ট বলছি। সাবান এবং ডিটারজেন্ট উভয়ই মধ্যে দীর্ঘ কার্বন শৃঙ্খল রয়েছে। ডিটারজেন্ট সাধারণত শ্যাম্পু এবং কাপড় পরিষ্কার করার পণ্য সামগ্রী প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবারে চলো এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখলাম সেগুলো আমরা জেনে নিই। দেখো, কার্বন হলো একটি বহুমুখী মৌল যা সমস্ত জীবদের এবং তারা আমরা যেসব দ্রব্য ব্যবহার করি তাদের অধিকাংশের মূল উপাদান কার্বন। কার্বন চতুষ্যোগ্যতা এবং ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে বলে এত বিশাল পরিমাণে কার্বন গঠিত যৌগ তৈরি হয়। দুটো পরমাণু ইলেকট্রন ভাগিদারি করে সমযোজী বন্ধন তৈরি করে, যাতে করে দুটি পরমাণুর সর্বস্থ কক্ষের অষ্টক পূর্তি ঘটাতে পারে। মানে একদম শেষ কক্ষে ওই নোবেল গ্যাসের মতো সে করতে চায়। কার্বন নিজেদের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এবং ক্লোরিনের মতো অন্যান্য মৌলের সাথে সমযোজী বন্ধন কিন্তু যুক্ত হয়। কার্বন বেশিরভাগ সমযোজী বন্ধনে যুক্ত হয়। কার্বন এমন যৌগ তৈরি করতে পারে যেখানে দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে। এই ধরনের কার্বন শৃঙ্খলগুলি সরলরৈখিক, শাখাযুক্ত এবং বলয়াকার হতে পারে। কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে শৃঙ্খল তৈরি করতে পারে বলে যৌগগুলোর সমগণীয় শ্রেণী তৈরি হয়, যেখানে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কার্বন শৃঙ্খলের সাথে একটি নির্দিষ্ট কার্যকারীমূলক যুক্ত থাকে। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের ইত্যাদির মতো কার্যকরী মূলকগুলো কার্বন যৌগ উপস্থিতি থেকে যৌগগুলির রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। আমাদের ব্যবহৃত প্রধান জ্বালানিগুলোর বেশ কয়েকটি মূল উৎস হচ্ছে কার্বন এবং কার্বন গঠিত যৌগ। আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি কার্বন গঠিত যৌগ হচ্ছে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড। সাবান এবং ডিটারজেন্ট কার্যকারিতা এদের অনুপস্থিতি জলাকর্ষী এবং জলাবিকর্ষী মূলকগুলোর উপর নির্ভরশীল এবং এদের সাহায্যে তৈলাক্ত ময়লাগুলির ইমালশন পরিণত হয় এবং দ্রবীভূত হয়। এবার দেখো, এখানে কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই প্রশ্নগুলো আমরা জানবো উত্তরটা কী হবে। তো দেখো কি আছে, C2H6 এই যে আণবিক সংকেত বিশিষ্ট ইথেন এবং এর মধ্যে উপস্থিত কেমন হবে? তো দেখো, এর মধ্যে 7টি সমযোজী বন্ধন হবে। তারপর দেখো কি আছে, 4 কার্বন পরমাণু বিশিষ্ট বিউটানের যৌগের কার্যকারী মূলকটা কি? তো বন্ধুরা, সেটা হচ্ছে কিটোন। তারপরের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, রান্নার করার সময় যে পাত্রে রান্না করা হচ্ছে তার বাইরের দিকে কালো হতে শুরু করলে বুঝতে হবে কি হচ্ছে। সিম্পল, সোজা। কি বুঝবে? জ্বালানির পুনর্দহন সম্পূর্ণ হচ্ছে না, তাই তো কালো হচ্ছে। তো আজ এখানে আমরা শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।